সাদরাজ রিতার কপালে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষে বলল, ঘামছো কেন? তোমাকে তো আমি বিশ্বাস করি। রিতা হাসার চেষ্টা করে, বলে, কেন সব স্বীকার করছিস না? আমার মাকে তুই মারিসনি? রাবির শক্ত গলায় জবাব দেয়, না, মারিনি। তোর মাকে আমি মারতে পারি না। উনি আমারও মা ছিলেন। এই একটা কথা আমি গত 5 বছর যাবৎ তোকে বুঝিয়ে আসছি। তুই কেন বুঝতে চাইছিস না বলতো? কি করে বুঝবো? তুই তো কিছু প্রমাণ করতে পারছিস না। প্রমাণ কর তুই খুনি না, তাহলে আমি সব বিশ্বাস করব। রাবির তখন তাচ্ছিল্যের স্বরে বলে, গরমে ঘামছি হয়তো। হ্যাঁ, এসিটা বোধ হয় ঠিকঠাক কাজ করছে না। রিতা বুঝতে পারছে সাদরাজ মোটেও তার বা খালার কথা বিশ্বাস করেনি এবং সে এই সত্যি বের করেই ছাড়বে। রিতা তখন কথা ঘুরানোর জন্য মোলায়েম সুরে বলল, এতদিন কোথায় ছিলেন? আমার এখানে একা থাকতে একদম ভালো লাগছিল না। সাদরাজ আবার হাসে, বলে, এই যে আমি চলে এসেছি, এখন থেকে আবার তোমার খুব ভালো লাগবে। রিতাও মিকি হাসে। সাদরাজ চোখ মুখ কুচকে সরে যায় সেখান থেকে, ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সন্ধ্যের দিকে রাবির বেরিয়ে যাওয়ার পর মিহুল তার শাশুড়ি মায়ের রুমে যায়। তিনি তখন বসে বসে কিছু একটা সেলাই করছিলেন। মিহুল রুমের সামনে গিয়ে জিজ্ঞেস করে, আসবো মা? হ্যাঁ, এসো। মিহুল রুমে এসে বিছানার এক কোণে বসে। মনে মনে ভাবে শাশুড়িকে এসব ব্যাপারে কিছু বলা ঠিক হবে কিনা, বা উনি কিছু জানেন কিনা সেটাও মিহুলের জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু জিজ্ঞেস করার মতো সাহস সে পাচ্ছে না। তার হাবভাব দেখে শাশুড়িমা জিজ্ঞেস করলেন, কিছু বলবে তুমি? মিহুল সেই বলল, জি মা, একটা কথা বলার ছিল। বলো। মিহুল এবার আমতামতা করে বলে, মা, আপনি কি জানেন রাবির আর সাদরাজ খানের সম্পর্ক কেন নষ্ট হয়েছে? না, আমার এসব জানার প্রয়োজন নেই। মিহুল খানিকটা অবাক হলো, তাও সে বলল, এসব হয়েছে সাদরাজ আহমেদের বাবা শাহাদাত আহমেদের জন্য। উনি সব নষ্টের মূল, উনি। মেহুল, এসব নিয়ে তুমি কেন কথা বলছো? কি দরকার? কে কি করেছে না করেছে সেসব জেনে আমার আর তোমার কারোরই কোনো কাজ নেই। তাই অযথাই এসব নিয়ে ঘাটাঘাটি করো না। তোমার কাজ পড়াশোনা আর সংসার করা। তুমি সেসব নিয়ে ব্যস্ত থাকো। আর ইলেকশনের পর একটা সুখবর যেন পাই, সেই ব্যবস্থাই করো। এছাড়া আর অন্য কোনো ঝামেলা নিয়ে জড়িও না। মিহুলের আশা সব হতাশায় পরিণত হলো। তার শাশুড়ি বরাবরই এমন অদ্ভুত টাইপের মানুষ, কোনো কিছুতেই ওনার কিছু যায় আসে না। খালি ছেলে আর ছেলের বউকে হাতে রাখতে পারলেই চলল, বাকি সব রসাতলে যাক, তাতে ওনার কি। মিহুল পরে আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। সাদরাজ বারান্দায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। রিতা খুব সাহস করে তার দিকে একটা কফির মগ এগিয়ে দেয়। সাদরাজ কপাল কুঁচকায়, জিজ্ঞেস করে, হঠাৎ এত যত্ন? নিজের জন্য বানাচ্ছিলাম, ভাবলাম আপনার জন্য বানাই। খেতে ইচ্ছে না করলে সমস্যা নেই। সাদরাজ কফির মগটা হাতে নেয়। রিতা তখন আবার ইতস্তত সুরে বলে, আমি একটু এখানে বসবো? হুম। রিতা বসে। সাদরাজ কফিতে চুমুক দিয়ে নিজের কাজে আবার মনোযোগ দেয়। রিতাও কিছুক্ষণ চুপচাপ কফি খায়। অনেক ভেবে সাহস নিয়ে বলে, আপনার মা বাবার সাথে আমার দেখা করাবেন না? কথাটা হয়তো সাদরাজের পছন্দ হয়নি। সে ক্ষুব্ধ চোখে রিতার দিকে চেয়ে বলল, তুমি কি বারবার ভুলে যাও তোমাকে আমি কেন বিয়ে করেছি? তোমাকে আমি সারা জীবন বউ হিসেবে রেখে দেওয়ার জন্য বিয়ে করিনি যে মা বাবার সাথে ঘটা করে পরিচয় করে দিতে হবে। আমার যেই কয়দিন প্রয়োজন সেই কয়দিনই তুমি এখানে থাকবে, তার বেশি একদিনও না। বুঝতে পেরেছ? রিতার এখন আর খারাপ লাগে না। সে অন্যদিকে ঘুরে কফিতে চুমুক দেয়, জিজ্ঞেস করে, কফিটা কেমন হয়েছে? সাদরাজ ভ্রু কুচকে তাকায়। মেয়েটার মুড মিনিটে বদলে গেল। কি করে? সে আর জবাব দেয় না। রিতা তার দিকে তাকায়, মৃদু হেসে বলল, মানুষ কত অদ্ভুত, তাই না? এক নিমিষেই সব শেষ করে ফেলতে পারে। তাহলে এই বন্ধুত্ব, এই ভালোবাসার আর কোনো মূল্যই রইল না। একটা মিথ্যে কথা কত সহজে সবকিছু শেষ করে দিয়েছে, অথচ বোকা মানুষ সেই মিথ্যেটা ধরতেই পারে না। ইস, মানুষটা কি বোকা! সাদরাজ ল্যাপটপটা বন্ধ করে রিতার দিকে তাকায়, শক্ত গলায় জিজ্ঞেস করে, এসব তুমি কি বলছো? কাকে বলছো? রিতা আফসোসের সুরে বলল, আর বলবেন না, আমার একটা বন্ধু আছে, মেহুল না কিন্তু, অন্য একজনের কথা বলছি।
আমার সেই বন্ধু তার বেস্ট ফ্রেন্ডের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয় শুধুমাত্র একটা মিথ্যা কথার ভিত্তিতে। অথচ সে একবার যাচাইও করেনি আদৌ সেই কথাটা সত্যি নাকি মিথ্যা। ও যা শুনেছে তাই বিশ্বাস করেছে, আর সেই মিথ্যা বিশ্বাসের ওপর ভিত্তি করে সে তার এত বছরের বন্ধুত্বকে নিমিষেই শেষ করে দিয়েছে। একবারও তার বেস্ট ফ্রেন্ডের কথা ভাবেনি, তার কষ্টের কথা ভাবেনি। কত বোকা ও, তাই না? আমার তো ওর জন্য খুব আফসোস হয়। সাদরাজ হঠাৎ করেই ভীষণভাবে রেগে যায়। সে রীতিমতো চেঁচিয়ে উঠে বলে, কি সমস্যা তোমার? তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমি কি কিছু শুনতে চেয়েছি? চাইনি তো। তাহলে এসব ফালতু কথা আমাকে বলছো কেন? রীতা উঠে দাঁড়ায়, অসহায় সুরে বলে, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো কেবল আমার সেই বন্ধুর কথা মনে পড়ছিল বলে বলেছিলাম। সাদরাজের রাগ কমে না। সে ক্ষিপ্ত সুরে বলে, যাও, রুমে যাও, আর ভবিষ্যতে এসব ফালতু কথা ভুলেও আমার সামনে বলবে না। বুঝতে পেরেছো? রীতা মাথা ঝাঁকিয়ে বলল। আচ্ছা। সে তারপর রুমে চলে আসে। কিন্তু সাদরাজের রাগ আর কমে না। পুরোনো ঘায়ে যেন হাবা নুনের ছিটে পড়েছে। তাই এত বছর পর সে ঘা আবারও তার যন্ত্রণায় খুখড়ে ওঠে। আজ বেশ অনেকদিন পর রাবির আর সাদরাজ আবার মুখোমুখি হয়। একটা মিটিংয়ের দৌলতে তাদের এই সাক্ষাৎ। সাদরাজ আজ আর রাবিরকে দেখে কিছু বলেনি। তার রাগ, ক্ষোভ, বিদ্বেষ আজ আর প্রকাশ করেনি। রাবিরকে উপেক্ষা করে মিটিং শেষ করে সে চলে যায়। সাদরাজের এমন ঠান্ডা ব্যবহারে রাবির অভ্যস্ত নয়। তাদের যখনই দেখা হয়েছে সাদরাজ তখনই তার উপর ক্ষিপ্ত হয়েছে। আজ তবে সে এত শান্ত কেন? রাবির তার গাড়ির কাছে ফিরে এলে তার পিয়ে বলে, স্যার, সাদরাজ আহমেদের এমন ঠান্ডা ব্যবহার কিন্তু মোটেও সুবিধা লাগছে না। নির্ঘাত উনি কোনো ফোন দিয়ে আসছেন। রাবির নিঃশ্বাস ফেলে, বলে, যাই করুক, অন্যায় করে অন্তত ও জয়ী হতে পারবে না। স্যার, আপনি কি আজকে এলাকায় বের হবেন? হ্যাঁ, বিকেলে বের হব। ইলেকশনের প্রচারণার কাজ কতটুকু হচ্ছে দেখতে হবে। ঠিক আছে স্যার, আমি সব ব্যবস্থা করে রাখবো। খালা রান্না করছেন। রীতা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে খালাকে জিজ্ঞেস করলো, আচ্ছা খালা, সাদরাজের বাবা কি আমাদের বিয়ে সম্পর্কে জানেন? খালা বললেন, বড় সাহেবের অনুমতি ছাড়া তার ছেলে কিছুই করে না। ও, তাহলে সবকিছু বাপ বেটা মিলেই করেছেন। হ, বাপের বুদ্ধিতেই পোলা সব করে। আমার না ওনার বাবার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে। একটা মানুষ এত খারাপ হয় কি করে? ওনাকে জিজ্ঞেস করতে পারতাম। থাক খালা, এসব কথা আপনি সাহেবের সামনে কিন্তু ভুলেও কইয়েন না। সাহেব কিন্তু খুব চেইতে যাইব। আপনার সাহেব এমনিই চেতে, ওনার চেঁচার কোনো কারণ লাগে না। আপনি খালা সাহেবরে বসে আনতে পারতেছেন না, এত সুন্দর রূপের কাজে লাগান না কেন? রীতা দীর্ঘশ্বাস ফেলে বলল, রূপ দিয়ে মানুষকে কতক্ষণ বসে রাখা যায়? এই রূপের মোহ চলে গেলে বশের ক্ষমতাও চলে যাবে। তখন আর লাভের লাভ কিছুই হবে না। একটা কথা কমো খালা? বলুন না। একটা বাচ্চা লইয়ে লন, বাচ্চা হইলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে। রীতা হেসে বলে, কি বলেন, বাচ্চা নিব? এই এত কিছুর মধ্যে বাচ্চা নেওয়ার চিন্তা তো আমি করতেই পারি না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যাকে কখনো ভালোই বাসতে পারিনি তার বাচ্চা গর্ভে ধারণ করা অসম্ভব ব্যাপার। খালা তখন চোখ মুখ কুঁচকে বললেন, তাহলে কেমনে কি করবেন? এই সামনের ইলেকশনে সাহেব আর রাব্বির খানের ঝামেলা আরো বাড়বো তখন। সেটারই তো একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়ান, আমি একবার মেহুলকে কল দেই। রীতা তার লুকিয়ে রাখা ফোনটা এনে মেহুলকে কল দেয়। মেহুল ফোন দেখছিল। রীতার কল দেখে কল রিসিভ করে সে। মেহুল তার কাছ থেকে ওই দিকের খবরাখবর নেয়। রীতার অবস্থার কথা জিজ্ঞেস করে। রীতা বলে, আপাতত সবকিছু ঠিকঠাক আছে, তবে বেশি দিন এই পরিস্থিতি এমন থাকবে না। ইলেকশনের দিন যত আগাবে দুপক্ষ ততই কঠিন হয়ে উঠবে। তাই আগে থেকে তাদের সাবধান থাকতে হবে। মেহুল বলে, সাদরাজ আহমেদের প্ল্যান কি কিছু জানিস? না, আমার সামনে তো উনি এই নিয়ে কারোর সাথে কোনো আলোচনাই করেন না। তাহলে কি করে বুঝবি উনি আসলে কি করতে চাইছেন? বুঝবো, বোঝার জন্য আমাকে ওনার কাছে যেতে হবে। যতটা সম্ভব ওনার সামনে খুব নিখুঁতভাবে অভিনয় করতে হবে, যাতে উনি কিছু টের না পান। আচ্ছা, যা করবি সাবধানে। লোকটা কিন্তু খুব চালাক, তাই প্লিজ বি কেয়ারফুল। আরে চিন্তা করিস না, আমি সব সামলে নিতে পারবো। আমাদের এখন যেভাবেই হোক ওই শাহাদাত আহমেদকে ধরতে হবে। ওনার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ খুঁজে বের করতে হবে। একটা মুখ্যম প্রমাণ তো আছেই খালা। রীতা খালার দিকে তাকায়।
খালাও তার দিকে চেয়ে আছে। সে বলে, হ্যাঁ, তবে এই প্রমাণের জন্য আমাদের অনেক খাটতে হবে। তা তো খাটতে হবেই। খালা তো আর এমনি এমনি কিছু বলবেন না। খালা তখন হুট করেই বলে উঠলেন, খালা, ফোন রাখেন, গাড়ির শব্দ শোনা গেছে, সাহেব মনে হয় আইসেন। রিতা তাড়াহুড়ো করে মেহুলকে বলল। আচ্ছা মেহুল, রাখি, পরে আবার কল দিব। রিতা তাড়াতাড়ি কল কেটে ভাবছে ফোনটা কোথায় রাখবে। পরে সে তাড়াতাড়ি খুঁজে রান্নাঘরের চালের ড্রামের ভেতরে সেটা রেখে দিল। সত্যি সাদরাজ এসেছে। সে কখনো মেইন দরজায় নক করে না, ডিরেক্ট চাবি দিয়ে বাইরে থেকে লক খুলে ঢোকে। আজও তাই করে। সে এসে ড্রয়িং রুমে বসে, খালাকে ডেকে বলে ঠান্ডা পানি দিতে। রিতা বরাবরের মতো তার জন্য লেবুর শরবত বানিয়ে নিয়ে যায়। রিতাকে দেখে সাদরাজ বলে, তোমাকে না এসব করতে বারণ করেছি? রিতা তার সামনে শরবতের গ্লাসটা রেখে বলে, কেন, এখনো কি আমার ওপর বিশ্বাস আসেনি? শরবতে কিছু মেশাইনি, খেতে পারেন। সাদরাজ কিছু বলে না, তবে তার চোখে মুখে বিরক্ত স্পষ্ট। রিতার এই আগ বাড়িয়ে নরম ব্যবহার তার একদম পছন্দ হচ্ছে না। সে জানে এই মেয়ে এত সহজ না, উপর দিয়ে যা প্রকাশ করছে মোটেও সে তেমন না। সাদরাজ শরবত শেষ করে সোফায় হেলান দিয়ে বসে। গরমে গায়ের পাঞ্জাবিটা ভিজে আছে তার, চোখ মুখ দেখে ক্লান্ত লাগছে। রিতা মৃদু সুরে জিজ্ঞেস করে, মাথা টিপে দেব? সাদরাজ বিরক্ত সুরে বলে, আমি বলেছি? না, আপনাকে দেখে মনে হচ্ছে মাথা টিপে দিলে একটু আরাম পাবেন, তাই। আমাকে নিয়ে তোমার এত ভাবার কোনো প্রয়োজন নেই। নিজেকে নিয়ে ভাবো। সামনে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, তাই আগে থেকেই সেসবের প্রস্তুতি নাও। রিতা তখন মৃদু হাসে, বলে, হ্যাঁ, আমি জানি তো সামনে আপনার ইলেকশন, আর সেই ইলেকশনে আপনি জিতবেন, আর সবাই তখন আমাকে নেতার বউ বলবে। আর এই কথাটা শোনার জন্য তো আমি এখন থেকেই প্রস্তুত। সাদরাজ এবার উঠে বসে, রিতার দিকে কপাল কুঁচকে চেয়ে বলল, মাথায় কি চলছে তোমার? আমার সাথে চালাকি করতে এসো না রিতা। আমার সাথে তুমি কখনোই পেরে উঠবে না। রিতা জোরে নিঃশ্বাস ফেলে সাদরাজের পাশে বসে। সাদরাজের দিকে চেয়ে বলে, আপনার সাথে লাগার সাহস আমার নেই। আমি তো শুধু একটা সুন্দর সম্পর্ক চাই। বিয়ে যখন হয়েছে তখন সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিন না। এত রাগ, এত জেদ আর আক্ষেপ দেখিয়ে কি লাভ? কি পাবেন? একটু ক্ষমতা, যেটা আবার ক্ষণস্থায়ী। তাহলে এই ক্ষণস্থায়ী জিনিসের জন্য এত কেন কষ্ট? দরকার কি? জীবনকে সহজ চোখে দেখুন, দেখবেন সবকিছু কত সুন্দর। সাদরাজ সামনের গ্লাসটা দূরে ছুঁড়ে মারে। সেটা এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সাদরাজের এমন কাণ্ডে রিতা হতভম্ব। সাদরাজ তার দিকে চেয়ে বলে, যাও, ওই গ্লাসটা আবার জোড়া লাগিয়ে নিয়ে এসো। তারপর আমি তোমার সব কথা মেনে নিব। রিতা কি বলবে বুঝে না। সাদরাজ বলে, কি হলো, পারবে না? তাহলে আমিও পারবো না। আমার থেকে যে সব কিছু কেড়ে নিয়েছে তাকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। আপনার থেকে কে সবকিছু কেড়ে নিয়েছে? সাদরাজ দাঁতে দাঁত চেপে জবাব দেয়। রবির খান। রিতা বলে, আমি যদি বলি না, রাবির খান কিছু কেড়ে নেননি। সাদরাজ বাঁকা হাসে, বলে, তা তো তুমি বলবেই। উনি তো আবার তোমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড। অন্যায় যে করবে শাস্তি তাকেই পেতে হবে, আর সে যেই হোক, আমার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড অথবা আমার হাজবেন্ড, শাস্তি সবার জন্য সমান। সাদরাজ উঠে দাঁড়ায়, কর্কশ স্বরে বলে। তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে এসো না। রিতা তখন শক্ত গলায় বলে ওঠে, আপনার মাকে রাবির খান মারেননি। সাদরাজ থমকে দাঁড়ায়, রিতার দিকে চেয়ে বলে, তুমি এসব কি করে জানলে? রিতা নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে, খালা বলেছেন। সাদরাজ আরেক দফা অবাক হয়। চোয়াল শক্ত হয়ে ওঠে তার। সে চেঁচিয়ে ডেকিয়ে ওঠে, খালা, খালা, এখানে আসো। খালা সাদরাজের চিৎকার শুনে ভয়ে তার সামনে এসে দাঁড়ায়। কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে সাহেব? সাদরাজ উনার দিকে চেয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করে, তুমি রিতাকে কি বলেছো? খালা এবার আরো ভয় পান। ভীত চোখে রিতার দিকে তাকান। রিতা উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, খালা, ভয় পাবেন না। আপনি আমাকে যা যা বলেছেন সাদরাজকে তা সব বলুন। ওনাকে সব সত্যি জানাতে হবে। ওনার মনের ভুল ধারণাকে পাল্টাতে হবে। বলুন খালা। খালার ঠোঁট কাঁপছে। তিনি ক্রমাগত ঢোক গিলছেন।
কি বলবেন বুঝতে পারছেন না। সাদরাজ দাঁতে দাঁত চেপে ওনাকে আবারও একই প্রশ্ন করে। খালা ভয় পাচ্ছেন খুব। তিনি কম্পিত সুরে বলেন, আমি কাউরে কিছু কই নাই, আমি কিছু জানি না। রীতা অবাক হয়ে খালার এক হাত জড়িয়ে ধরে, ওনাকে অনুরোধ করে বলে, খালা প্লিজ ভয় পাবেন না, সত্যিটা বলুন প্লিজ খালা। খালা তার হাত ছাড়িয়ে বলল, কইলাম তো আমি কিছু জানি না, আমারে মাফ করবেন, আমি কাজে যাই। এ বলে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। রীতা বিস্মিত হয়ে খালার যাওয়া দেখে। সাদরাজ তখন ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কেন মিথ্যে বললে? রীতা সাদরাজের দিকে তাকায়, মেয়ে যাওয়া সুরে বলে, আমি কোনো মিথ্যে বলিনি, সত্যি এসব কিছু আমাকে খালা বলেছেন। আর খালা এখন আপনার সামনে ভয় পাচ্ছেন। আপনার মাকে রাবির ভাইয়া মারেননি, ওনাকে মেরেছেন। শাট আপ! আর একটাও বাজে কথা বলবে না। দিনকে দিন তোমার সাহস বেড়েই চলেছে। এই সব ব্যাপারে কথা বলার সাহস হয় কি করে তোমার? তুমি কি ভেবেছো আমি কিছু বলি না বলে তুমি যা খুশি তাই করবে আর আমি সবকিছু মেনে নিব? তোমাকে এবারের শাস্তি পেতে হবে। চলো।